শেষ দিনে হেভিওয়েট সহ অন্যান্য প্রার্থীর মনোনয়নপত্র জমা ষড়যন্ত্র ভেদ করে মানুষের জন্য কাজ করার ঘোষণা বিএনপির। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কা জামায়াতের। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান স্বরাষ্ট্র উপদেষ্টার। সীমান্ত দিয়ে অপরাধীদের পালানো ঠেকাতে নজরদারির নির্দেশ। ময়মনসিংহের রেললাইনের ২০ ফুট অংশ খুলে নিল দুর্বৃত্তরা। অগ্নিবীণা এক্সপ্রেসের ইঞ্জিন সহ দুটি বগি লাইনচ্যুত। প্রায় ১২ ঘন্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক। এবং পৌষের হাড় কাঁপানো শীতে জনজীবনে ছন্দপতন। হিম বাতাসের সঙ্গে ঝরছে কুয়াশা। বেড়েছে ছিন্নমূল মানুষের দুর্ভোগ। নৌপথে ফেরি চলাচল ব্যাহত। বাংলার সময় সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। রাজধানীর মতো সারা দেশে রিটার্নিং কর্মকর্তা কার্যালয়ে চলছে মনোনয়নপত্র দাখিলের ব্যস্ততা। বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসনে বিকল্প প্রার্থী রেখে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র জমা দেওয়া হয়। ঠাকুরগাঁও ১ আসনে জয়ের ব্যাপারে আশাবাদী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। খুলনায় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেন, ১০ দলের আসন বণ্টনের চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে শিগগিরই। নির্বাচনে নিরাপত্তা নিয়েও শঙ্কা প্রকাশ করেন তিনি। নির্বাচনী ডামাডোলে ব্যস্ত প্রার্থীরা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে ভিড় রাজনৈতিক দলের নেতাকর্মীদের। সোমবার সকাল থেকে জেলায় জেলায় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সামনে দেখা গেছে এমন চিত্র। নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র দাখিল করেন বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা। ঠাকুরগাঁও ১ আসনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছি। জনগণের ভালোবাসায় যদি আমরা নির্বাচিত হতে পারি তাহলে নিশ্চয়ই আমরা এই ঠাকুরগাঁও অঞ্চলের উন্নয়ন, সামাজিক পরিবেশকে উন্নত করা, এই বিষয়গুলোকে আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করব। এদিকে বগুড়া ৭, দিনাজপুর ৩ ও ফেনী ১ আসনে বিকল্প প্রার্থী রেখে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষে মনোনয়নপত্র জমা দেন নেতাকর্মীরা। চট্টগ্রাম ১১ আসনে মনোনয়নপত্র জমা দেন হেভিওয়েট প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী। কোন পৃষ্ঠপোষকতার রাজনীতি আমরা করতে চাই না। আমরা প্রত্যেকটি নাগরিকের পৃষ্ঠপোষকতা করতে চাই। অন্যদিকে খুলনা ৫ আসনে ভোট করতে মনোনয়নপত্র জমা দেন জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। কথা বলেন জোট নিয়ে, জানান নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথাও। আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি সরকার এবং ইলেকশন কমিশন এখন নিয়ন্ত্রণে আনতে না পারে, এই নির্বাচন জনগণের প্রত্যাশিত যে ফ্রি, ফেয়ার, ক্রেডিবল সেটা হবে কিনা আমরা এখনো শঙ্কিত। রাজশাহী ১ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়ে জামাতের নায়েবে আমির মুজিবুর রহমান আক্ষেপ জানান লেভেল প্লেইং ফিল্ড নিয়ে। এখন পর্যন্ত লেভেল প্লেইং ফিল্ড হয় নাই। আমরা এটা আশা করব প্রধান উপদেষ্টা এখনো সময় আছে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য। এছাড়া নোয়াখালী ১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, নোয়াখালী ৪ আসনে মোহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম ১০ ও চট্টগ্রাম ৬ হেভিওয়েট প্রার্থী সাইদ আল নোমান ও গোলাম আকবর খন্দকার সহ মনোনয়নপত্র জমা দেন আরও ৮ প্রার্থী। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। আসছে নির্বাচনে পরস্পরের বিরুদ্ধে জোটবদ্ধ লড়াইয়ে নামছে বিএনপি ও জামায়াত। জামায়াতের জোটে থাকছে গণঅভ্যুত্থান থেকে জন্ম নেয়া তরুণদের সংগঠন এনসিপি সহ ১০ রাজনৈতিক দল। গুঞ্জন রয়েছে শখানেক আসনে শরিকদের ছাড় দিতে পারে জামায়াত। অন্যদিকে নির্বাচনী লড়াইয়েও যুগপথ আন্দোলনের শরিকদের সঙ্গী করছে বিএনপি। এখন পর্যন্ত ১৬টি আসনে শরিকদের প্রার্থী করেছে দলটি। নাজমুস সালেহের রিপোর্ট। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই রাজনীতির অঙ্গনে শুরু হয় নতুন সমীকরণ। দীর্ঘদিনের জোটের অবসান হয়ে রাজনীতি ভাগ হয়ে যায় বিএনপি জামাত দুই দলে। অভ্যুত্থানের পরপরই ইসলামী দলগুলোকে জোটে ভেড়াতে কাজ শুরু করে জামাতে ইসলামী। প্রয়াস চালায় বিএনপিও। এর মধ্যে জন্ম হয় জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে গড়ে ওঠা দল এনসিপির। এবার বদলে যেতে থাকে ভোটের অঙ্ক। দলগুলোকে কাছে টানতে বছর জুড়েই ছিল বিএনপি জামাতের বিভিন্ন তৎপরতা। আসন সমঝোতা কিংবা জোটবদ্ধ রাজনীতি নিয়ে গণমাধ্যমে এসেছে নানা রকম খবর। তফসিল ঘোষণার পর ভোটের মাঠ গরম হওয়ার পাশাপাশি তুঙ্গে ওঠে জোটবদ্ধ হওয়ার আলোচনা। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ মুহূর্তে এসে সবকিছু পরিষ্কার হয়ে যায়। ত্রয়োদশ জাতীয় নির্বাচন হচ্ছে বিএনপি জামাত বড় দুই শিবিরেই।
ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের শরিকদের নিয়ে ভোট যুদ্ধে অংশ নিচ্ছে বিএনপি, যার মধ্যে রয়েছে বেশ কিছু উদার গণতান্ত্রিক ও দু একটি ধর্মভিত্তিক দল। নিজ দল থেকে পদত্যাগ করে বিএনপির ধানের শীষ প্রতীকে নির্বাচন করছে 7 জন। এছাড়া নাগরিক ঐক্য, গণ অধিকার পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বিজেপিকে একটি করে আসন ছেড়েছে বিএনপি। তবে শরিকদের মধ্যে সবচেয়ে বেশি 4টি আসনে সমঝোতা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে। এদিকে সব আলোচনা সমালোচনা শেষে জামাতের সঙ্গে জোটবদ্ধ নির্বাচনে অংশ নিচ্ছে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি। 10 দলের এই জোটে অন্যান্য শরিকরা হল ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিস, নিজামে ইসলামী, খেলাফত আন্দোলন, জাতীয় গণতান্ত্রিক পার্টি, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ও লিবারেল ডেমোক্রেটিক পার্টি। জোটের শরিকদের শতাধিক আসন জামাত সমঝোতা করতে পারে বলে গুঞ্জন রয়েছে। এবারের জোটবদ্ধ নির্বাচন প্রচলিত রাজনৈতিক হিসেব নিকেশের বাইরেও প্রভাব রাখবে বলে মত বিশ্লেষকদের। নাজমুস সালিহি, সময় সংবাদ, ঢাকা। আগামী নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে বিজিবিকে সব ধরনের ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বিজিবি দিবস উপলক্ষে পিলখানায় আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা কোনো অপরাধী যেন সীমান্ত দিয়ে পালাতে না পারে সেদিকে কঠোর দৃষ্টি রাখার নির্দেশ দেন। সোমবার পিলখানায় আয়োজন করা হয় বিজিবি দিবস। শহীদ শাকিল আহমেদ হলে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। বর্ডার গার্ড বাংলাদেশ আরও বেশি সুসংহত জানিয়ে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আশরাফুজ্জামান সিদ্দিকী এবছরে বাহিনীর বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুচারুরূপে সম্পাদনে বাহিনীর সদস্যদের প্রশিক্ষণ চলমান রয়েছে। নির্বাচনী দায়িত্ব সর্বোচ্চ আন্তরিকতা ও দক্ষতার সাথে পালনে আমরা বদ্ধপরিকর। বিজিবিতে কৃতিত্বের স্বীকৃতি হিসেবে এবছর 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক, 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক, 12 জনকে বর্ডার গার্ড বাংলাদেশ পদক সেবা এবং 24 জনকে রাষ্ট্রপতি বর্ডার গার্ড পদক সেবা সহ মোট 72 জনকে বিভিন্ন পদে ভূষিত করা হয়। সীমান্ত দিয়ে কোনো অপরাধী যেন পার না হতে পারে, বিজিবিকে সেদিকে কঠোর দৃষ্টি রাখার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। একই সঙ্গে জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করার লক্ষ্যে প্রস্তুত থাকারও আহ্বান জানান। এই নির্বাচন যেন সুস্থ, শান্তিপূর্ণ এবং ফেয়ার এবং উৎসবমুখর হয়, সেই জন্য আপনাদের যত ধরনের প্রস্তুতি নিতে হবে। বাংলাদেশ থেকে কোনো অপরাধী, সন্ত্রাসী সীমান্ত দিয়ে পলায়ন করতে না পারায় সেই বিষয়ে আপনাদের কঠোর সতর্কতা অবলম্বন করতে হবে। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ফ্যাসিস্টরা নির্বাচনে বাধা দেওয়ার চেষ্টা করবেই, তবে সবার সহযোগিতায় সুষ্ঠু নির্বাচন প্রত্যাশার কথা জানান তিনি। ফ্যাসিস্ট যারা আছে তারা তো সবসময় এইটা বাধা দেওয়ার চেষ্টা করবে, কিন্তু আপনাদের সবার সহযোগিতায় যদি থাকে নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ এবং উৎসব মুখর হবে। অনুষ্ঠানে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের হাতে পদক তুলে দেওয়া হয়। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের রেলপথের 20 ফুট অংশ খুলে ফেলেছে দুর্বৃত্তরা। এতে অগ্নিবীণা এক্সপ্রেসের 2টি বগি লাইনচ্যুত হয়েছে, তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বন্ধ থাকার প্রায় 12 ঘন্টা পর ঢাকা ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনা তদন্তে 5 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তারাকান্দি থেকে ঢাকার দিকে যাচ্ছিল অগ্নিবীণা এক্সপ্রেস। সোমবার ভোর 5:10 দিকে গফরগাঁও রেল স্টেশনের কাছে শালটিয়া মাঠখোলা এলাকায় লাইনচ্যুত হয় ট্রেনটি। হতাহতের ঘটনা না ঘটলেও যাত্রীদের মাঝে আতঙ্ক দেখা দেয়। পরে তাদের বাসে তুলে দেয়া হয়। দুর্ঘটনাস্থলে রেললাইনের 2 পাশের প্রায় 20 ফুট অংশের নাট বল্টু খুলে রাখা হয়েছিল আগেই। এতে লাইনচ্যুত হয় ইঞ্জিন সহ 2টি বগি। ঘটনাটিকে পরিকল্পিত নাশকতা বলে মনে করছেন অনেকেই। হঠাৎ করে একটা শব্দ মানে মুইতে এসে দেখি যে রাস্তা থেকে ট্রেনটা আর কি বঞ্চিত নিচে পড়ে গেছে। দুর্ঘটনা অনেক খারাপ, অনেক ভয়াবহ সমস্যা, যাত্রী আতঙ্ক মেতেছিল। এলাকাবাসীরা সবাই আপনার মানুষ যাত্রীদেরকে নিরাপত্তা দিচ্ছে, সান্ত্বনা দিচ্ছে, দিয়ে তাদেরকে যাতায়াতের ব্যবস্থা করে দিচ্ছে। গত শনিবার একটি দলের প্রার্থী পরিবর্তনের দাবিতে আন্দোলনের সময় রেল লাইনে আগুন দেওয়ার ঘটনা ঘটে। রেল লাইন খুলে ফেলা সেই ঘটনার অংশ কিনা সেই প্রশ্ন আসছে সামনে। 3 দিন যাবত যখন গফরগাঁও ঘটনা রেল লাইনে আগুন দেয়,
তাহলে রেলের যে কোনো মুহূর্তে ক্ষতি করতে পারে। এটা রেলওয়েতে যারা চাকরি করে তাদের উচিত ছিল যে এই অন্তত পৌরসভার এরিয়াটা। ঘটনার পরই ঢাকা ময়মনসিংহ রুটে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বেলা 11টার দিকে ঢাকা থেকে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে গিয়ে লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু করে। প্রায় 12 ঘন্টা পর স্বাভাবিক হয় ট্রেন চলাচল। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে কমিটি। 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে। ট্রেন লাইনচ্যুত হওয়ার ঘটনায় 5টি ট্রেনের যাত্রা বাতিল করা হয়। ওবায়দুল হক, সময় সংবাদ, ময়মনসিংহ। জেঁকে বসেছে পৌষের শীত, ঘন কুয়াশা আর কনকনে ঠান্ডা বাতাসে বেড়েছে ভোগান্তি। কাজে বের হয়ে কষ্ট পোহাচ্ছে নিম্ন আয়ের মানুষ, আর ঠান্ডাজনিত রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। দুদিন দেখা নেই সূর্যের, কুয়াশায় ঢেকে আছে চারপাশ। জেঁকে বসেছে শীত, বাইরে বেরোলেই পড়তে হচ্ছে কনকনে ঠান্ডা বাতাসের মধ্যে। কুয়াশার কারণে কমে গেছে দৃষ্টিসীমা। দিনের বেলাতেও হেডলাইট জ্বালিয়ে চলছে যানবাহন। আগুন জ্বালিয়ে শীতের সঙ্গে লড়ার চেষ্টায় ছিন্নমূল মানুষ। মানুষ তো শীতের কারণে কাতর হয়ে যাচ্ছে, কাপড় গায়ে দিয়ে কাজকর্ম তুলনা করতে পারতেছে না। এই শীতের কারণে কাজ করা যাচ্ছে না, খুবই কষ্ট। যে ভীষণ যে চারা করা হয়েছে সেগুলো মরে যাচ্ছে। আবহাওয়া অধিদপ্তর বলছে শৈত্যপ্রবাহ চলবে আরো কয়েকদিন। তীব্র ঠান্ডায় হাসপাতালগুলোতে বেড়েছে রোগীর চাপ। শিশু ও বয়স্কদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের না হওয়ার পরামর্শ চিকিৎসকদের। আজকে 4 দিন বাচ্চা নিউমোনিয়া হয়ে গেছে। আমার বাচ্চার ঠান্ডা লাগছে, কালকে রাতে প্রায় 9টা 9:30 দিকে আনছি এখানে। বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে বেশি কেয়ার নিতে হবে, যেমন ঠান্ডা থেকে বেঁচে থাকতে হবে। খাবার দাবার বা যে কোনো বাইরে যাওয়ার ক্ষেত্রে ঠিক ভালো মতো কেয়ার নিতে হবে। এবং অতিরিক্ত ঠান্ডা থেকে গোসল করার ক্ষেত্রেও বিশেষ গরম পানি অথবা যে কোনো ঠান্ডা জাতীয় জামাগুলো ইউজ করতে হবে। এদিকে কুয়াশার কারণে সোমবার সকালে 1 ঘন্টা বন্ধ ছিল পাটুরিয়া দৌলতদিয়া আরিচা কাজিরহাট রুটের ফেরি চলাচল। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কিশোরগঞ্জের নিকলিতে 10 ডিগ্রি সেলসিয়াস। মনিরুজ্জামান প্রান্ত, সময় সংবাদ। বাংলার সময় আরও থাকছে। 6 বছর ধরে ভাঙা ঝালকাঠির সন্ধ্যা নদীর উপর নির্মিত লোহার সেতু ভোগান্তিতে 30 গ্রামের মানুষ, দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস এলজিইডির। নেত্রকোনায় নিখোঁজের একদিন পর ধান খেতে মিলল স্কুল ছাত্রের গলাকাটা লাশ। পুলিশ জানায় সকালে মদন উপজেলার মাঘান ইউনিয়ন পরিষদের ভূমি অফিসের সামনে একটি গলাকাটা লাশ দেখতে পান কৃষকরা। পরে স্বজনরা তার পরিচয় শাওন ভূঁইয়া নিশ্চিত করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহত শাওন ভূঁইয়া স্থানীয় জাহাঙ্গীরনগর তুহর আমিন সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর শিক্ষার্থী। ঘটনা তদন্তে এরই মধ্যে কাজ শুরু করেছে বলে জানায় পুলিশ। পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানায় দুপুরে ধানক্ষেতে একটি মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থল থেকে যুবকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে যুবকের নাম মেহেদী হাসান বলে শনাক্ত করে পরিবার। শরীফ ওসমান হাদির খুনিদের বিচারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়া ও বরিশালে বিক্ষোভ করেছেন ছাত্র জনতা। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল বিশ্বরোড মোড়ে ব্যানার ফেস্টুন নিয়ে অবস্থান নেন বিপ্লবী ছাত্র জনতা। পরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এ সময় হাদির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন বিক্ষোভকারীরা। একই দাবিতে দুপুরে বরিশালেও ঢাকা বরিশাল মহাসড়কের একাংশ অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পাশাপাশি আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারেরও দাবি জানান তারা। ভোলায় ছাত্রদল নেতা সিফাত হত্যার বিচারের দাবিতে বিএনপির বিক্ষোভ মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। হামলা সন্দেহে বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির জেলা কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ছাত্রদল নেতা সিফাত হত্যার বিচারের দাবিতে বিকেলে মহাজনপট্টি এলাকায় জেলা বিএনপির কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের করেন দলটির নেতাকর্মীরা। মিছিলটি কোট জামে মসজিদ এলাকা অতিক্রম করার সময় পিছনের অংশে কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় বিএনপির মিছিল থেকে উত্তেজিত একটি অংশ নতুন বাজার এলাকায় জেলা বিজেপির দলীয় কার্যালয়ে হামলা ও ভাঙচুর চালায়। ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এ ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ করেছে বিএনপি ও বিজেপি। তদন্ত করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পুলিশ।
ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে পিকআপ ভ্যান উল্টে 9 জন আহত হয়েছেন। গতরাতে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা রেল ওভারব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় আধা ঘন্টা মাওয়ামুখী যান চলাচল ব্যাহত হয়। পরে দুর্ঘটনা কবলিত পিকআপ সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ফায়ার সার্ভিস জানায়, কুমিল্লা থেকে ভাঙ্গা উপজেলার উদ্দেশ্যে যাওয়ার পথে পিকআপ ভ্যানটির পেছনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। আহতদের উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। রাজধানীর বাংলা মোটরে এনসিপির কার্যালয়ে চলছে সংবাদ সম্মেলন, সরাসরি যাচ্ছি সেখানে। জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখ সারির যোদ্ধা, অন্যতম কাণ্ডারি, যিনি অসীম সাহসিকতার সাথে সেই গণ অভ্যুত্থানের সময়গুলোতে লড়াই করেছেন। মার্চ টু ঢাকা আসার কর্মসূচি যার মুখ থেকে ঘোষণা হয়েছিল এবং এই গণ অভ্যুত্থান পূর্ববর্তী সময়েও বিশ্ববিদ্যালয় জীবনে তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্রদের পক্ষে সবসময় লড়াই করেছিলেন। গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অন্তর্বর্তীকালীন সরকারের দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের তিনি অত্যন্ত দক্ষতার সাথে এবং সফলতার সাথে পালন করেছেন। গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সরকারের ভিতর থেকে চেষ্টা করেছেন। উনি পদত্যাগ করেছেন সরকার থেকে। আজকে আনুষ্ঠানিকভাবে জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জাতীয় নাগরিক পার্টি এনসিপিতে যোগদান করলেন। আমরা তাকে স্বাগতম জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা আশা করব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সাথে আমাদের এই পথ চলা পুরাতন দিনগুলোর মতোই সামনের দিনগুলোতেও আমাদের যে লক্ষ্য, আমাদের যে উদ্দেশ্য, সেটা বাস্তবায়নে সহায়ক হবে এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তার যে রাজনৈতিক প্রজ্ঞা, দক্ষতা তিনি এর আগেও দেখিয়েছেন, সেটা তিনি ধরে রেখে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর সমৃদ্ধ পরিবেশ উপহার দিতে পারবেন। আমাদের আজকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির রাজনৈতিক পর্ষদের একটি জরুরি সভায়, যেটি অনলাইনে অনুষ্ঠিত হয়েছে, সেই জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক আমরা জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্রের দায়িত্ব দিচ্ছি। পার্টির পক্ষ থেকে তাকে মুখপাত্রের দায়িত্ব প্রদান করা হয়েছে এবং আপনারা জানেন যে এনসিপি নির্বাচনী যাত্রায় পুরোপুরি ঢুকে পড়েছে এবং এই নির্বাচনকালীন সময়ে এই নির্বাচনে কর্মযোগ্য এই গুরুভার এবং আমি এই সময় সংগঠনটাকে ধরে রাখার জন্য জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি এবারে নির্বাচনে অংশগ্রহণ করবেন না, বরং জাতীয় নাগরিক পার্টি এনসিপির মনোনীত প্রার্থী যারা রয়েছেন তারা যাতে জিতে আসতে পারে এবং সংসদে গিয়ে বাংলাদেশের মানুষের গণ অভ্যুত্থানের পক্ষের কণ্ঠস্বর হয়ে উঠতে পারে, সেজন্য তিনি কাজ করবেন। এনসিপির সংবাদ সম্মেলনের সম্পূর্ণ অংশ দেখতে ভিজিট করুন সময় টিভির ফেসবুক পেজে। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত চট্টগ্রামের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত জাদুঘর সংস্কারের আশ্বাস দিয়েছেন সিটি মেয়র। সকালে নগরীর কাজীর দেউড়িতে জিয়া স্মৃতি জাদুঘরে যান চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এ সময় ভূমিকম্পে ভেঙে যাওয়া নানা স্থাপনা পরিদর্শন করেন তিনি। পরে প্রয়োজনীয় সংস্কার করার জন্য উদ্যোগ নেয়ার কথা জানান মেয়র। 1981 সালের 30 মে জাদুঘরটির 4 নম্বর কক্ষের জায়গায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান শহীদ হন। তার স্মৃতিচিহ্ন ও মুক্তিযুদ্ধকালীন কিছু গুরুত্বপূর্ণ নিদর্শন ধরে রাখতেই পরবর্তীতে জাদুঘরটি নির্মাণ করা হয়। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে থাকবেন রাইসা জান্নাত। ধন্যবাদ মামুন। সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।